হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। নতুন একটি অ্যাপ্রোচ আমরা শুরু করলাম, টার্গেট 90। এটা মেনলি ম্যাথ ব্যাচ, ফ্রি ম্যাথ ব্যাচ তোমাদের জন্য যারা এনটিপিসি এবং গ্রুপ ডি পরীক্ষা দেবে। এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য আমরা কিন্তু এই ফ্রি ম্যাথ ব্যাচটা স্টার্ট করলাম। তোমরা অলরেডি জেনে গেছো যে মানডে টু থার্সডে 9টার সময় আমাদের, মানে সন্ধে 9টা বা বলতে পারো রাত 9টা, অ্যাকচুয়ালি 9টার সময় আমাদের কিন্তু হয় সায়েন্স ক্লাস, এবং রাত 11টার সময় আমাদের কিন্তু হয় রিজনিং ক্লাস। ঠিক আছে, এটা মানডে টু থার্সডে হয়। আজ থেকে অর্থাৎ ফ্রাইডে থেকে সানডে পর্যন্ত 10 PM অর্থাৎ 10টার সময় আমরা কিন্তু ম্যাথ ক্লাস করাবো। আজ থেকে স্টার্ট হলো, ঠিক আছে, ফ্রাইডে টু সানডে বড় বড় ম্যাথ ক্লাস আসবে। এতে কি হবে, তোমাদের প্র্যাকটিস হিসাবে এই ম্যাথ ক্লাসগুলো কিন্তু তোমাদের দেওয়া হবে। তো ফার্স্ট যে ম্যাথটা রয়েছে সেটা দেখো, এটা বিগত বছরে এনটিপিসির প্রশ্ন, 2016 প্রশ্ন আমি রেখেছি তোমাদের। দুটি ট্রেন একই সাথে যাত্রা শুরু করে, একটি এ থেকে বি, অন্যটি বি থেকে এ পর্যন্ত যাত্রা করছে। অর্থাৎ দুটো ট্রেন আছে, একটা এ থেকে বিতে যাচ্ছে আর একটা বি থেকে এতে আসছে। ঠিক আছে, তারপরে ডেফিনেটলি তারা মাঝখানে কোথাও সাক্ষাৎ করবে। ধরে নাও এই পয়েন্ট পি পয়েন্টে তারা সাক্ষাৎ করেছে, ঠিক আছে। এবার বলছে দেখো, যদি তারা বি এবং এ পৌঁছে, মানে এ থেকে যে বিতে যাচ্ছে সে বিতে পৌঁছবে, আর যে বি থেকে এতে যাচ্ছে সে এতে পৌঁছবে। 4 ঘন্টা এবং 9 ঘন্টা পরস্পর পেরিয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই পি পয়েন্টে তারা আসার পরেই যে বিতে পৌঁছচ্ছে তার 4 ঘন্টা সময় লাগছে, ঠিক আছে, আর যে এতে পৌঁছচ্ছে তার 9 ঘন্টা সময় লাগছে। পয়েন্ট টু বি নোটেড, এটা কিন্তু সমগ্র যাত্রাপথের টাইম বলেনি, এখানে বলছে পি বিন্দুতে তুমি এসে পৌঁছেছো, তারপর থেকে যে এ থেকে বিতে যাচ্ছে তার পি থেকে বি পর্যন্ত যেতে 4 ঘন্টা সময় লেগেছে, আর যার যে বি থেকে এতে যাচ্ছে তার এ বিন্দুতে যেতে পি বিন্দুর পর থেকে এ বিন্দুতে যেতে তার কত সময় লাগছে, 9 ঘন্টা সময় লাগছে। তোমাকে জিজ্ঞেস করছে যে ট্রেন দুটোর গতিবেগ কী ছিল, ঠিক আছে, এখন দেখো এই ট্রেন দুটো, বা বলতে পারো যে ফার্স্ট ট্রেন, ধরো এটা হচ্ছে এক্স ট্রেন, এটা হচ্ছে ওয়াই ট্রেন। তো যে এক্স ট্রেন সে এ থেকে পিতে যে গতিবেগে যাবে, নির্ঘাত পি থেকে বিতে সেম গতিবেগে যাবে। সিমিলারলি যে ওয়াই ট্রেন সে বি থেকে পিতে যে গতিবেগে যাবে, সেম গতিবেগে সে পি থেকে এতে পৌঁছবে। ইয়েস অর নো বলো, কারণ গতিবেগের কথা বলানি যে গতিবেগ চেঞ্জ হয়েছে তারা সাক্ষাৎ করার পর। তো আমরা বাই ডিফল্ট ধরে নেবো, স্ট্যান্ডার্ড নিয়মে ধরে নেবো যে তারা সমগ্র যাত্রাপথে সেম গতিবেগ মেনটেন করেছে। এখন গতিবেগ কি হয় তোমরা কি জানো? গতিবেগ কি হয়? সময়ের উল্টো। ইয়েস অর নো বলো, গতিবেগ কি হয়? সময়ের উল্টো। তারপরে আমরা দেখতে পাচ্ছি এক্স ট্রেনের টাইম লেগেছে 4 ঘন্টা, আর ওয়াই ট্রেনের টাইম লেগেছে 9 ঘন্টা, ঠিক আছে। এই 4 ঘন্টা আর 9 ঘন্টা কোথাকার টাইম? ওয়াই ট্রেনের বা এক্স ট্রেনটা আগে ধরো, এক্স ট্রেনের পি থেকে বিতে পৌঁছতে 4 ঘন্টা সময় লেগেছে, আর ওয়াই ট্রেনের পি থেকে এতে পৌঁছতে 9 ঘন্টা সময় লেগেছে, ঠিক আছে। যা উপরে বলছে আমরা তাই লিখলাম, ওকে। এগুলো হচ্ছে টাইম, আর টাইমের উল্টো আমরা কি জানি? স্পিড হয়, ঠিক। এদিকে করছি, টাইমের উল্টো আমাদের কী হয়? স্পিড হয়। তাহলে স্পিড রেশিও কী হবে? টাইম রেশিও হচ্ছে 4:9, তাহলে স্পিড রেশিও কী হবে? 9:4, ঠিক আছে। এক্ষেত্রে কী করতে হবে? তোমাদের বর্গমূল করতে হবে, অর্থাৎ এটা 3:2 হবে। তাহলে অ্যান্সার এখানে কী হবে তোমাদের? 3:2, ঠিক আছে। দেখো এই যে কনসেপ্টটা তোমরা এখানে বুঝলে, এই কনসেপ্টটা কার ওপর বেস করে তৈরি সেটা আমরা জানি, যে টাইমের উল্টো হয় স্পিড, এইটার ওপর বেস করে তৈরি। যারা একদমই জানো না যে টাইম আর যে স্পিড তার যে রিলেশান সেটা কি, তাদের জন্য একটু ছোটো করে বলে দিই। ডিস্ট্যান্স মানে তুমি কি বোঝো? ডিস্ট্যান্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্ট্যান্স পাই, ঠিক আছে। এবার যদি আমি বলি স্পিড কত, তুমি কি বলবে? d/t, এখান থেকে কি আসছে। আর আমি যদি বলি টাইম কত, তুমি কি বলবে? d/speed। তারপরে তুমি দেখতে পাচ্ছ যে স্পিডের সঙ্গে টাইমের রেশিও দেখো ব্যাস্তানুপাতিক হচ্ছে। মনে রাখবে অঙ্কের ক্ষেত্রে যেটা নিচে থাকে, যেটা নিচে থাকে সেটা হয় ব্যাস্তানুপাতিক সম্পর্কে। দেখো স্পিডের সঙ্গে টাইমের রেশিও এখানে ব্যাস্তানুপাতিক, এখানেও দেখো ব্যাস্তানুপাতিক, অর্থাৎ স্পিডের সঙ্গে টাইমের রেশিও ব্যাস্তানুপাতিক হয়। ব্যাস্তানুপাতিক মানে হচ্ছে ম্যাথমেটিক্যালি উল্টে যাওয়া বলে। তো এখানে যদি x:y 4:9 হয়, মানে টাইমের রেশিও, তাহলে স্পিড রেশিও কী হওয়া উচিত ছিল? 9:4,
কিন্তু কিন্তু এখানে তো টোটাল ডিস্ট্যান্সটা অতিক্রম করছে না, এখানে খানিকটা দূরত্ব অতিক্রম করছে। এক্ষেত্রে মনে রাখবে তোমরা রুট করে দেবে, ঠিক আছে? 9:4ই লিখবে, 4:9টাকে 9:4ই লিখবো, কিন্তু কী করবে, জাস্ট তোমরা রুট করে দেবে। এই জন্য এখানে 3:2 অ্যান্সার আসবে, ঠিক আছে? চলো নেক্সট পরেরটাতে। পরের অঙ্কটা দেখো, এনটিপিসির প্রশ্ন। রবি এবং অজয় একই সাথে 60 কিলোমিটার দূরে বিয়ের দিকে একটি জায়গা থেকে যাত্রা শুরু করলো। তার মানে কি, ধরো সাপোজ এই জায়গায় একটা জায়গা আছে এক্স, দুজনেই এক্স থেকে বিয়ের দিকে যাত্রা করছে, বয়স্কারে বিয়ের দিকে যাত্রা করছে। রবিও যাচ্ছে, অজয়ও যাচ্ছে, ঠিক আছে? এই টোটাল যে যাত্রাপথ সেটা কত কিলোমিটার যাত্রাপথ? 60 কিলোমিটারের যাত্রাপথ। ওকে, বলছে রবির গতি অজয়ের থেকে 4 কিমি/আওয়ার কম, মানে 4 কিমি/আওয়ার কম, অর্থাৎ অজয়ের গতিবেগ রবির থেকে বেশি, রবির গতিবেগ অজয়ের থেকে কম। বিতে পৌঁছানোর পর অজয় ফিরে গিয়ে 12 কিলোমিটার দূরে একটি জায়গায় রবির সাথে দেখা করলো। মানে অজয় গেল এবং অজয় ফিরে ব্যাক করে এইরকম পয়েন্ট পর্যন্ত এলো, আর রবি ততক্ষণে কী করেছে, আমি নিচে রবিকে লিখছি, রবি ততক্ষণে কী করেছে, এইটুকুই গেছে, ঠিক আছে? তাহলে বলো যে অজয় কতটা দূরত্ব পেরিয়েছে, ঠিক আছে? তাহলে বলো তুমি যে অজয় কতটা দূরত্ব পেরিয়েছে। অজয় 60 কিলোমিটার গেছে, এই পর্যন্তই তো 60 কিলোমিটার, তারপর আবার 12 কিলোমিটার এসেছে, তাহলে অজয় পেরিয়েছে 72 কিলোমিটার। দেখো অজয় 72 কিলোমিটার পেরিয়েছে, ইয়েস আর নো বলো, ইয়েস আর নো বলো, খালি এটুকু বুঝতে পারছি না, মানে পারছো কি না বলো। অজয় 72 কিলোমিটারই পেরিয়েছে, ঠিক আছে? অজয় এক্স থেকে বি পর্যন্ত গেছে, তারপর আবার 12 কিলোমিটার এক্সট্রা গেছে, মানে 60 + 12 মানে 72 কিলোমিটার পেরিয়েছে। আর রবি ততক্ষণে কতটা পেরিয়েছে, দেখো এই টোটালটা আমাদের 60, তার মধ্যে এইটুকু রবি তখনও যায়নি, তাহলে বাকিটুকু কত, 48, 48 + 12 করলেই তো 60 হয়। তার মানে রবি ততক্ষণে 48 কিলোমিটার গেছে, এবার দেখো অঙ্কের টুইস্ট দেখো, বা আমার ক্যালকুলেশনটার ব্যাপারটা দেখো। আমরা দেখতে পাচ্ছি যে মিটিং যখন হয়, যখন সাক্ষাৎ হয়, তখন টাইম কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? যখন সাক্ষাৎ হয় তখন কী হয়, টাইম কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে? মানে যে টাইমে অজয় এই টোটালটা গেছে, মানে 72 গেছে, রবি সেই টাইমেই 48 কিলোমিটার গেছে। আমরা জানি যে টাইম যখন কনস্ট্যান্ট, whenever টাইম কনস্ট্যান্ট, টাইম হচ্ছে স্থির, টাইম যখন স্থির তখন ডিস্ট্যান্স রেশিও আর স্পিড রেশিও সমান হয়, ঠিক আছে? তার মানে অজয় আর রবির মধ্যে যে স্পিড রেশিও হবে, এটা তাদের ডিস্ট্যান্স রেশিও সমান হবে। তাহলে ডিস্ট্যান্স রেশিও কত, আমরা কি দেখতে পাচ্ছি, 12 দিয়ে কাটো, 6:4, ঠিক আছে? অর্থাৎ অজয় আর রবির স্পিডের রেশিও এইটা হবে, ঠিক আছে? 6:4। ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ রবির স্পিড কম 4 ইউনিট, অজয়ের স্পিড বেশি 6 ইউনিট। অনুপাতে কত কম হচ্ছে, 2 ইউনিট কম হচ্ছে। আর অঙ্কে কত কম বলছে, 4 কিমি/আওয়ার কম বলছে, ঠিক আছে? তাহলে এই 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 4, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 2। তোমাদের কার স্পিড জিজ্ঞেস করেছে, রবির স্পিড জিজ্ঞেস করেছে। 1 ইউনিটের ভ্যালু যদি তোমাদের 2 হয়, তাহলে রবি হচ্ছে 4 ইউনিটের ভ্যালু কত হবে, 4 × 8, সিম্পল। তাহলে অ্যান্সার এখানে কী হবে, 8 কিমি/আওয়ার। পরের অঙ্কটা দেখো, খুবই ভালো অঙ্ক। বলেছে ABC এদের আয়ের অনুপাত হচ্ছে 3:7:4 এবং ব্যয়ের অনুপাত কত বলেছে, 4:3:5, ঠিক আছে? এটা হচ্ছে ইনকাম অ্যান্ড দিস ওয়ান ইজ এক্সপেন্ডিচার। এবার কি বলছে যে যদি এ 2400 টাকার মধ্যে 300 টাকা সঞ্চয় করে, তার মানে এর আয় হচ্ছে 2400 টাকা। ডেফিনেটলি 2400 টাকার মধ্যে 300 টাকা সঞ্চয় করছে, মানে কি এর আয় হচ্ছে তোমাদের 2400 টাকা, ঠিক আছে? এর আয় যদি 2400 টাকা হয়, পয়েন্ট টু বি নোটেড, এর আয় যদি 2400 টাকা হয়, ঠিক আছে, আর এ যদি 300 টাকা সঞ্চয় করে, তাহলে এর খরচ কত হবে, 2400 থেকে 300 বাদ দাও, অর্থাৎ এর খরচ হচ্ছে তোমার 2100 টাকা। ইয়েস, এর খরচ হচ্ছে তোমার 2100 টাকা, ঠিক আছে? ওকে, তার মানে এই 4 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমাদের 2100, এই 4 ইউনিটের ভ্যালু কত তোমাদের 2100, ঠিক আছে? আর এখানে দেখো 3 ইউনিটের ভ্যালু 2400, ঠিক আছে? তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 3 ইউনিটের ভ্যালু যদি 2400 হয়, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? কারটা জিজ্ঞেস করেছে, বি এরটা জিজ্ঞেস করে, তো বি পর্যন্ত আমাদের গেলে মিটে যাবে। 1 ইউনিটের ভ্যালু 800 হবে, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত হবে, 7 × 800 মানে 5600, ঠিক আছে? সিমিলারলি
তুমি দেখতে পাচ্ছ 4 ইউনিটের ভ্যালু 2100, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 2100/4, ঠিক আছে। আর 3 ইউনিটের ভ্যালু কত হবে 2100/4 × 3, ঠিক আছে। 2100/4 × 3 তার মানে কত হচ্ছে দেখো 6300/4, ঠিক আছে। অর্থাৎ তুমি ক্লিয়ারলি দেখো বি হচ্ছে এত টাকা খরচ করে, ঠিক আছে। আর বি আয় করে কত টাকা, বি আয় করে 5600 টাকা। তাহলে বি খরচ করে এত টাকা, কারণ এটা এক্সপেন্ডিচার, তো খরচ, এটা হচ্ছে খরচ আর এটা হচ্ছে আয়, ঠিক আছে। তাহলে বি আয় করে 5600 টাকা আর খরচ করে 6300 টাকা, দুটোর মধ্যে বিয়োগ দিলে আমি সঞ্চয় পেয়ে যাব। তো সঞ্চয় কত দেখো, দেখে নাও, 5600 বিয়োগ 6300/4 কত হচ্ছে দেখো 4 0 0 4 4 24 4, আর এটা হলো 2 5 4 20 20 আর 2 হচ্ছে তোমাদের 22, ঠিক আছে, মাইনাস তোমাদের 6300। আর যদি ফার্দার ক্যালকুলেট করে কী পাচ্ছি 0 0, এটাকে কেটে কুটে নিলেই ভালো হতো, চলো বড় হয়ে গেল একটু। এখানে তোমাদের 1 6 কত 22, দেখতে পাচ্ছি 16, 4 দিকে কাটলে কী হচ্ছে দেখো 4 × 4 = 16, ঠিক আছে, এইটাই অ্যান্সার হবে। ওকে, 4 × 4 = 16, দেখতে পাচ্ছ 0 যাচ্ছে না, 4 2 8, 4 5 20, তো 4025। কেন ওটাই অ্যান্সার আমি বললাম, কারণ দেখতে পাচ্ছ প্রথমেই আমাদের 4 চলে আসছে, কোনো অপশানে 4 নেই, শুধু ওটাতেই আছে, তো ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে। এবার এইটা ভাবার জন্য তোমাদের আবার কনফিডেন্স রাখতে হবে যে হ্যাঁ আমি অঙ্কটা যা ক্যালকুলেট করেছি সেটা ঠিকঠাক করেছি। কারণ তুমি যদি ক্যালকুলেশন ভুল করো দেখা হলে ক্যালকুলেশন ভুলের জন্য 4 এসছে, ঠিক আছে, এমনও তো হতে পারে, তাই না। ফলে মাথা রাখবে যে ক্যালকুলেশনটাকে ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমার বিয়ের আয় ছিল, এই হচ্ছে আমার বিয়ের ব্যয় ছিল, আয় থেকে ব্যয়কে বাদ দিলে আমার সঞ্চয় পাই, সঞ্চয় কত হচ্ছে তোমার 4025, অ্যান্সার বেরিয়ে গেল। চলো নেক্সট পরেরটাতে। সব অঙ্ক যে খুব তাড়াতাড়ি হবে এমনটা নয়, তবে হ্যাঁ আমি যদি এখানে 6300কে 4 দিয়ে কেটে নিতাম তাহলে আমার একটু ইজি হতো, ডেফিনেটলি ইজি হতো। আমি এই জায়গায় আমার একটা মিস্টেক হয়েছে, মানে মিস্টেক নয়, আমি ক্যালকুলেশনটাকে একটু বড় করে ফেলেছি। এরকম ধরনের জিনিস খেয়াল রাখবে, 6300কে ইজিলি 4 দিয়ে কাটা যায়, ঠিক আছে, করলে কী হবে তোমার সুবিধা হবে। আচ্ছা নেক্সট চলো পরেরটাতে। পরের অঙ্কটা দেখো, খুবই ভালো অঙ্ক। রবি আংশিক ট্রেনে এবং গাড়িতে করে 300 কিলোমিটার ভ্রমণ করে, অর্থাৎ টোটাল ডিস্ট্যান্স কিন্তু 300 কিলোমিটার। রবি ভেঙে ভেঙে যাতায়াত করছে, সে অর্ধেক ট্রেনে যায় অর্ধেক কারে যায়, তো ট্রেন অ্যান্ড কার, ঠিক আছে। তো বলছে তিনি পৌঁছতে 4 ঘন্টা সময় নেন, ওকে। যদি তিনি 60 কিলোমিটার ট্রেনে যান, দেখো লেখা আছে ট্রেনে 60 কিলোমিটার ভ্রমণ করছেন আর বাকিটা গাড়িতে যাচ্ছেন। এখন বাকিটা মানে কতটা, টোটাল তো 30, 60 যদি ট্রেনে যায় তাহলে বাকিটা হবে 240। পরের বার কী করছে, যদি তিনি ট্রেনে 100 কিলোমিটার যান, ট্রেনে এবারে সে 100 কিলোমিটার যাচ্ছে, আর বাকিটা যদি গাড়িতে যান মানে 200, টোটাল তো 300, তাহলে তার 10 মিনিট এক্সট্রা টাইম লাগে, মানে 4 ঘন্টা 10 মিনিট এখানে টাইম লাগছে। আগে 4 ঘন্টা লাগছিল, এখন 4 ঘন্টা 10 মিনিট টাইম লাগছে, ঠিক আছে। একটা জিনিস একটু ভালো করে বোঝো, তোমার এখানে অবজারভেশন পাওয়ার থাকা দরকার। তুমি দেখতে পাচ্ছ যে ট্রেনে 40 এক্সট্রা যাচ্ছে, দেখো ট্রেনে সে 40 এক্সট্রা যাচ্ছে, যার ফলে তার গাড়িতে 40 তাকে কমাতে হচ্ছে। দেখো গাড়িতে আগের বার সে 240 গেছে, এবারে গেছে 200, অর্থাৎ সে 40 কমিয়েছে। সেই 40 কাকে দিয়ে করিয়েছে, সে ট্রেনকে দিয়ে করিয়েছে। তো যদি ওই 40-এর বদলে ওকে পুরোটাই করতে হয়, অর্থাৎ টোটাল তো 300, যদি টোটালটাই ওকে ট্রেন দিয়ে যাওয়াতে হয়, অর্থাৎ আরও যদি 200 ওকে ট্রেন দিয়ে যাওয়াতে হয়, তুমি দেখতে পাচ্ছ শুধু 40 যাওয়ার জন্য এখানে 10 মিনিট এক্সট্রা টাইম লাগছে, ঠিক আছে। তো 40 কিলোমিটার এক্সট্রা গেলে তার 10 মিনিট টাইম লাগে, 1 কিলোমিটার তার এক্সট্রা গেলে 10-এর 40 মানে 1-এর 4 মিনিট এক্সট্রা লাগবে। আর যদি তাকে দিয়ে টোটাল 300ই করানো হয়, মানে এখন তো 100 যাচ্ছে, আরও যদি তাকে 200 এক্সট্রা যাওয়ানো হয়, তাহলে 200 এক্সট্রা যাওয়ার জন্য সে কত এক্সট্রা টাইম নেবে, 50 মিনিট এক্সট্রা টাইম নেবে। তুমি দেখতে পাচ্ছ এখানে 4 ঘন্টা 10 মিনিট, তার সঙ্গে এক্সট্রা 50 মিনিট তাকে আরও এক্সট্রা দিতে হবে, অর্থাৎ 5 ঘন্টা তার টাইম লাগবে। 4 ঘন্টা 60 মিনিট হয়ে যাবে, মানে 5 ঘন্টা, ঠিক আছে। তো তুমি ক্লিয়ারলি দেখো 5 ঘন্টায় সে 300 কিলোমিটার যাতায়াত করে, তাহলে 1 ঘন্টায় সে কত কিলোমিটার যাতায়াত করবে, 60 কিলোমিটার পার আওয়ার। তো এটাই তার হবে গতিবেগ, অ্যান্সার তাহলে কী হবে 60 কিলোমিটার পার আওয়ার। দেখো উত্তর কত ইজিলি বেরিয়ে গেল। এটাকে বলা হয় শিফটিং মেথড, এটাকে কী বলা হয়, শিফটিং মেথড বলা হয়, ঠিক আছে। এই ধরনের অঙ্ক এইভাবে করবে। যদি না বুঝতে পারো চলো আরেকবার বুঝিয়ে দিই, ঠিক আছে। আমি জানি অনেকেই প্রবলেম হয়েছে, চলো আরেকবার বুঝিয়ে দিই, ঠিক আছে। টোটালটা আবার বুঝিয়ে দিচ্ছি, দেখো টোটালটা আরেকবার বুঝিয়ে দিই। দেখো ক্লিয়ারলি দেখো, ট্রেনে করে সে প্রথমবার 60 কিলোমিটার যাচ্ছে, আর কারে করে সে বাকিটা যাচ্ছে মানে 240 যাচ্ছে।
এর ফলে তার টাইম কত লাগছে 4 আওয়ার। দ্বিতীয় বাসে কী করছে, 100 কিলোমিটার সে ট্রেনে যাচ্ছে আর বাকিটা সে গাড়িতে যাচ্ছে, অর্থাৎ 200। তখন তার টাইম কত লাগছে, 4 ঘন্টা 10 মিনিট টাইম লাগছে, মানে 10 মিনিট তার এক্সট্রা টাইম লাগছে। কেন এটা হচ্ছে, কারণ দেখতে পাচ্ছ সে ট্রেনে করে এক্সট্রা যাচ্ছে আর কারে করে দেখতে পাচ্ছ সে কম যাচ্ছে। দেখো কারে করে তার কমে গেছে, দেখো কারে করে কত কমেছে, 40 কমে গেছে, দেখতে পাচ্ছ। আগের বার সে 240 যাচ্ছিলো, এবারে সে 200 যাচ্ছে, ঠিক আছে। তো যদি ট্রেনকে দিয়ে পুরো কাজটা করানো হয়, অর্থাৎ যদি ট্রেনকে দিয়ে টোটাল 300টাই যাওয়ানো হয়, তার মানে আরও যদি তাকে এক্সট্রা আরও 200 যেতে বলা হয়, তুমি দেখতে পাচ্ছ 40 যাওয়ানোর জন্যই 10 মিনিট এক্সট্রা লাগছে। তাহলে 40-র জন্য যদি 10 মিনিট এক্সট্রা লাগে, তাহলে 1-এর জন্য কত এক্সট্রা লাগবে, 1-এর 4 এক্সট্রা লাগবে। আর 200-র জন্য কত মিনিট এক্সট্রা লাগবে, দেখতে পাচ্ছ 50 মিনিট এক্সট্রা লাগবে। অতএব এখন তার 4 ঘন্টা 10 মিনিট টাইম লাগছে, আরও 50 মিনিট যদি এক্সট্রা দাও তাহলে সে পুরো 300টাই চলে যাবে, অর্থাৎ 5 ঘন্টায় সে টোটাল 300 যাচ্ছে। তাহলে 5 ঘন্টায় টাইম লাগছে তার 300 যেতে, তাহলে 1 ঘন্টায় সে কতটা যাবে, 60 কিলোমিটার যাবে। আর 1 ঘন্টায় সে যেটা যায় সেটা তার গতিবেগ। তাই অ্যান্সার তাহলে কী হবে তোমাদের 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে শিফটিং মেথড। আচ্ছা, এই মেথডটার ওপরে আরেকটা মেথড আছে, মানে এই মেথডটার ওপরে বলা ভুল, অর্থাৎ এই মেথডের মতো একটা মেথড আছে। চলো সেটা করে নেবো। দেখো আমি সেভ করে দিলাম যে তোমাদের স্ক্রিনশটে রাখতে পারি। সেটা হচ্ছে তোমাদের অপশান টেস্ট মেথড। এই মেথডটাকে নর্মাল মেথডে করতে যাবে না, অঙ্কটা কিন্তু বড় হয়ে যাবে, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। অঙ্কটা এমনি খুব ভালো লেভেলের অঙ্ক। কী বলছে দেখো, বলেছে সে 60 কিলোমিটার সে প্রথমে যাচ্ছে, তার গতিবেগ ধরে নিচ্ছি ট্রেনের গতিবেগ টি, ঠিক আছে। আর বাকিটা কত, 240। সে কারে যাচ্ছে, কারের গতিবেগ ধরে দিচ্ছি আমি সি। এটাতে কত টাইম লাগছে, তার 4 ঘন্টা টাইম লাগছে। এখন ডিস্ট্যান্স বাই স্পিড করলে আমরা কী পাই, টাইম পাই। এই হচ্ছে আমার ডিস্ট্যান্স যেটা ট্রেন গেছে, আর নিচে হচ্ছে ট্রেনের স্পিড টি। এই হচ্ছে কারের ডিস্ট্যান্স যেটা কার গেছে, আর নিচে হচ্ছে কারের গতিবেগ সি। এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, কেস নম্বর 1। কেস নম্বর 2তে কী হচ্ছে, 100 কিলোমিটার ট্রেন যাচ্ছে বাই টি, আর কার কত যাচ্ছে বাকিটা, মানে 200 বাই সি। এটা করলে কত টাইম লাগছে, 4 ঘন্টা 10 মিনিট, মানে 4 পূর্ণ তোমাদের 1/6 ঘন্টা। 10 মিনিট মানে কত, 10/60, মানে 1/6, মানে এখানে হচ্ছে তোমাদের 25/6 ঘন্টা, ঠিক আছে। অর্থাৎ প্রথমে তার 4 ঘন্টা টাইম লাগছিল, এখন তার 25/6 ঘন্টা টাইম লাগছে। এবার দেখো অপশান টেস্ট করবো আমরা, ঠিক আছে। অর্থাৎ টি এর ভ্যালু, কারণ আমাদের টিটাই দরকার না, ট্রেনের গতিবেগ দরকার, ট্রেনের গতিবেগ আমরা টি ধরেছি। টি এর ভ্যালু কী বসালে এখানে আমাদের, এখানে 4 হবে, এখানে 25/6 হবে, ঠিক আছে। তো চলো আমরা প্রথম অপশানটা যদি নেই, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি 60কে 50 দিয়ে ভাগ দেওয়া যায় না। তো প্রথমে এমন কিছু নিতে হয় যেটাকে এটা দিয়ে ভাগ যায়। তো 60কে তো 60 দিয়ে ভাগ যায়, তো প্রথমে আমরা 60ই নেবো। পয়েন্ট টু বি নোটেড, যেহেতু 60 সেকেন্ডে আছে, আমরা কি করব, আমরা এমন কিছু নেবো যেটা দিয়ে এই ওপরেরটাকে ভাগ যায় ডিরেক্টলি। তো 60কে যদি আমার 60 নেই, 60/60 কত হচ্ছে আমাদের 1 চলে এলো। তাহলে এখানে 4 হওয়ার জন্য, ঠিক আছে, এইটা সমান সমান আমাদের 1 চলে এসছে, ঠিক আছে। বা আমি এখানে লিখে দিচ্ছি 1, কারণ 60/60 করেছি 1 চলে এসছে। কারণ টি এর ভ্যালু আমরা কী ধরেছি এখন, জাস্ট মিনিট, আমরা টি এর ভ্যালু কী ধরেছি, আমরা টি এর ভ্যালু ধরেছি 60, ঠিক আছে। আমরা টি এর ভ্যালু কত ধরেছি, 60 ধরেছি। তুমি একটা জিনিস ভালো করে বোঝো, খুব একটা ভালো করে বোঝো। এখানে আমাদের 1 চলে এসছে, বলো এখানে 4 হওয়ার জন্য কত দরকার, এখানে 3 দরকার। 24/সি, সি এর ভ্যালু কত হলে 3 আসবে, সি এর ভ্যালু 80 হলে 3 আসবে, কারণ 240/80 করলে আমাদের 3 চলে আসবে, ঠিক আছে। ওকে, তুমি এই নিচে এইটাকে বসিয়ে দেখো এখানে 25/6 আসছে কিনা দেখো। তো টি এর ভ্যালু আমরা কী করছি, 60 বসাচ্ছি, আর সি এর ভ্যালু আমরা কী করছি, 80 বসাচ্ছি, ঠিক আছে। দেখো এখানে তাহলে এটা কত হচ্ছে, দেখো এটা তোমাদের হচ্ছে 5-এর তোমাদের 3, 2 দিয়ে কাটছো, আর এটা তোমাদের কত হচ্ছে 4 দিয়ে কাটো, এটা তোমাদের হচ্ছে 5-এর 2, ঠিক আছে। যদি সিকে 80 আর টিকে 60 ধরো, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমাদের 5-এর 3, এটা হয়ে যাচ্ছে তোমাদের 5-এর 2, দুটোকে যোগ করে দেখো 25/6 আসছে। অর্থাৎ আমরা যে এখানে অপশানটা চেক করেছি বা ধরেছি সেটা আমরা ঠিকঠাক ধরেছি, ঠিক আছে। তো অ্যান্সার এখানে কী হতো তোমাদের 60 কিলোমিটার পার আওয়ার। এভাবেও তোমরা অঙ্কটাকে করতে পারতে, বাট এটা একটু লেন্দি মেথড হয়ে যায় আগেরটার থেকে। তবে এর পরেও একটা লেন্দি মেথড আছে, সেটা ডিরেক্টলি তোমাদের করতে হবে, টি আর সি এর এলসিএম বসিয়ে করতে হবে, ওটা তোমাদের কোয়াড্রেটিক চলে আসে, ঠিক আছে। তো বেস্ট মেথড হচ্ছে শিফটিং মেথড, তারপর হচ্ছে অপশান টেস্ট। চলো পরেরটায়, পরের অঙ্কটা দেখো। 1 কিলোমিটারের রেসে এ, বি এবং সি 3জন অংশগ্রহণকারী বা 3টে অংশগ্রহণকারী এ বিকে 50 মিটারের সূচনা দিতে পারে এবং সিকে 69 মিটারের সূচনা দেয়। এটার মানে কি, এটার মানে হচ্ছে
এখানে বলেছি 1 কিলোমিটারের একটি রেস, তো 1 কিলোমিটার মানে আমরা ধরে নিতে পারি 1000 মিটার, রাইট। এই লাইনটার মানে হচ্ছে এ যখন 1000 মিটার যায়, বি তখন 50 মিটার কম যায়, অর্থাৎ বি যায় তখন 950 মিটার। ঠিক আছে, বি কত যায়? বি যায় তখন 950 মিটার। অর্থাৎ এই স্টার্ট দেওয়ার মানে হচ্ছে এর থেকে বি 50 মিটার এগিয়ে যাত্রা শুরু করছে, মানে এ বিকে যেতে দিচ্ছে। ধরো এই টোটালটাই একটা দূরত্ব, এ যখন টোটালটা পেরোচ্ছে, এ যখন এখানে দাঁড়িয়ে আছে, বি তখন এখানে দাঁড়িয়ে আছে, মানে বি এর থেকে 50 মিটার এগিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, বি তখন 50 মিটার এগিয়ে দাঁড়িয়ে আছে, ওকে। আর সি তখন দেখতে পাচ্ছ, এ যখন এখানে দাঁড়িয়ে আছে, সি তখন এখানে দাঁড়িয়ে আছে, এই পজিশনে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সি তখন 69 মিটার এগিয়ে দাঁড়িয়ে আছে, ওকে। এই লাইনটার মিনিং হচ্ছে তাই হয়, ওকে। আচ্ছা, এর মানে কি তোমরা দেখো, তুমি বি আর সি এর মধ্যে কতটা স্টার্ট পাচ্ছো, মানে বি থেকে সি কতটা এগিয়ে দাঁড়িয়ে আছে? আমরা দেখতে পাচ্ছি 19 মিটার এগিয়ে দাঁড়িয়ে আছে। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি বি থেকে সি কত মিটার এগিয়ে দাঁড়িয়ে আছে? 19 মিটার এগিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এটার মানে কি হবে? মানে হচ্ছে 950 মিটারের দৌড়ে বি সিকে 19 মিটারের স্টার্ট দেয়। 1 মিটারের দৌড়ে 19/950 মিটার স্টার্ট দেবে। আর 1000 মিটারের দৌড়ে, কারণ স্ট্যান্ড বাই তো 1000, 1 কিলোমিটারের রেস, 1000 মিটারের দৌড়ে কতটা স্টার্ট দেবে? এখানে তুমি 1000 করে দাও, দেখতে হচ্ছে এটা দিয়ে এটাকে কাটলে হয় তোমাদের 50, এটা কাটছে, এখানে কত যাচ্ছে তোমাদের 20। তাহলে অ্যান্সার তোমাদের কী হবে? 1000 মিটারের রেসে বি সিকে কত মিটার স্টার্ট দেবে? 20 মিটারের স্টার্ট দেবে। তো বেরিয়ে গেল, ঠিক আছে। স্টার্ট মানে হচ্ছে এগিয়ে শুরু, এইটা মনে রাখবে। স্টার্ট মানে কি? এগিয়ে শুরু। যেমন দেখো, এ বিকে 50 মিটার স্টার্ট দিচ্ছে, মানে এর থেকে বি 50 মিটার এগিয়ে যাত্রা শুরু করছে। আর সিকে 69 মিটার স্টার্ট দিচ্ছে, মানে এ থেকে সি 69 মিটার এগিয়ে যাত্রা শুরু করছে। তাহলে বি থেকে সি কত মিটার এগিয়ে যাত্রা শুরু করছে? 19 মিটার। ঠিক আছে, এইভাবে অঙ্কটাকে করতে হয়। এগুলো হচ্ছে ইজি অঙ্কের মধ্যে পড়ে। অঙ্কটা দেখো, একটি ব্যাংক প্রতি অর্ধ বছরে 10% চক্রবৃদ্ধি সুদ দেয়, অর্থাৎ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ হচ্ছে তোমাদের 10%। একজন গ্রাহক রেস মানে টাকা 5200 টাকা জমা করেন প্রতি বছর, মানে প্রতি 1 বছরের 1 জানুয়ারি এবং 1 জুলাই। দেখো, 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি সে জমা করছে, ঠিক আছে। 1 জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত তার 1 ইয়ার, মানে 1 মান্থ হচ্ছে, ঠিক আছে। 1 মান্থ, এটা হচ্ছে 1 মান্থ, ঠিক আছে। আবার 1 ফেব্রুয়ারি থেকে তার 1 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত তার নেক্সট 1 মান্থ হচ্ছে। আর 1 মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত তার পরবর্তী 1 মান্থ হচ্ছে, ঠিক আছে। 1 এপ্রিল থেকে, ঠিক আছে, মার্চ, এপ্রিল, মে, 1 মে পর্যন্ত তার পরবর্তী 1 মান্থ হচ্ছে, ঠিক আছে। 1 মে থেকে, এটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি, জাস্ট এভাবে করবে না ডেফিনেটলি অঙ্কটাকে, তোমাদের বোঝানোর জন্য জাস্ট বলছি। 1 মে থেকে 1 জুন পর্যন্ত নেক্সট 1 মান্থ হচ্ছে। আর 1 জুন থেকে 1 জুলাই পর্যন্ত নেক্সট 1 মান্থ হচ্ছে। দেখো 6 মাস হচ্ছে কিনা, এই 3 মাস, এদিকে 3 মাস, দেখো 6 মান্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ 1 জুলাই থেকে, মানে 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত আমাদের 6 মাস হচ্ছে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই বছরের 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত, এটা হচ্ছে 6 মাস হচ্ছে। আর 6 মাস মানে অর্ধ বছর, তাহলে এখানে ও একটা সুদ কিন্তু পাবে। এইটাই আমি তোমাদের বোঝানোর জন্য এতটা লিখলাম, ঠিক আছে। এটা ইজিলি বোঝা যায়, পড়লেই বোঝা যায়, ঠিক আছে, কিন্তু আমাদের জাস্ট লিখলাম। তাহলে তুমি বলো, ও 1 জানুয়ারি 5200 টাকা রেখেছে, তার ওপর 10% হারে সুদ চাপছে, তাহলে সুদ কত হয়ে যাচ্ছে? আমরা দেখতে হচ্ছে এই শূন্য কেটে যাচ্ছে, 520 টাকা। অর্থাৎ 1 জানুয়ারি থেকে, ঠিক আছে, 1 জানুয়ারি থেকে 1 জুলাই পর্যন্ত, ঠিক আছে, ও কত সুদ পেয়েছে? 520 টাকা। তাহলে টাকাটা কত হয়ে দাঁড়িয়েছে? ও রেখেছিল 5200 টাকা, তার উপরে ও 520 টাকা সুদ পাচ্ছে, ঠিক আছে। মানে 1 জুলাইতে গিয়ে কী হচ্ছে? 5200 টাকা রেখেছিল 1 জানুয়ারিতে, সেটা 520 টাকা সুদ হচ্ছে তার উপরে। এবং বলছে ও 1 জানুয়ারি আর 1 জুলাই ও একটা টাকা রাখে, কত? সেটা 520 টাকা। মানে এই যে এটা তো টোটাল আসল আর সুদ, এর সঙ্গে ও আরও 5200 টাকা যোগ করছে,
কোথায় গিয়ে যোগ করছে? 1 জুলাইতে গিয়ে। এটা পুরোটাই হচ্ছে 1 জুলাইতে গিয়ে হচ্ছে। ওকে, কত হচ্ছে দেখো তাহলে, তোমরা দেখতে পাচ্ছ এই 0 এই 0 এই 0, তার মানে এখানে 20 তো হচ্ছেই, ঠিক আছে। আর এখানে 20 তো হচ্ছে, আর এখানে দেখো 5 আর 2 হচ্ছে 7, 7 আর 2 হচ্ছে তোমাদের 9, আর এখানে 5 আর 5 10, আর 5 কত না, 5 আর 5 10, ওকে 109, 109 20। এই হচ্ছে তোমাদের টাকাটা হয়ে যাচ্ছে 1 জুলাই। 1 জুলাইতে গিয়ে তোমাদের টাকাটা এই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো 109 20 এর ওপরে তোমাদের বলছে যে বছরের শেষে মানে ডিসেম্বর, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত আবার 6 মাস হয়, তার মানে আবার অর্ধবার্ষিক সুদ চাপবে, অর্থাৎ 10% হারে আবার সুদ চাপবে। তাহলে কত হচ্ছে দেখো, এই 0 কাটছে, এই 0 কাটছে, অর্থাৎ কত হচ্ছে দেখো 1092, অর্থাৎ ডিসেম্বর মাসে গিয়ে সে 1092 টাকা পাবে। তোমাদের বলছে যে সুদের পথে তার যে পরিমাণ লাভ হলো, তাহলে আগে সে সুদ কত পেয়েছিল, এই যে 520 টাকা, এখন সে সুদ কত পাচ্ছে, এই যে এত টাকা। দুটোকে যোগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হচ্ছে দেখো, 2 9 আর 2 কত 11, 11 আর 5 কত 16, ঠিক আছে। অর্থাৎ কত হবে তোমাদের 16-12 টাকা, এটা তোমাদের অ্যান্সার হবে। দেখো উজলি উত্তর বেরিয়ে গেল। এখান থেকে এই পর্যন্ত তোমাদের হচ্ছে 6 মাস, আবার জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তোমাদের হবে 6 মাস, অর্থাৎ এর সুদ এখানে আসছে আর তার সুদ এখানে আসছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট চলো পরের প্রশ্ন। পরের অঙ্কটা দেখো, দুই সংখ্যার অঙ্কগুলি, দুই সংখ্যার মানে 2 অঙ্কের সংখ্যার হবে, ঠিক আছে। এটা 2 অঙ্কের সংখ্যার অঙ্কগুলির যোগফল হচ্ছে 8। আমরা যদি সংখ্যায় 36 যোগ করি, তবে প্রাপ্ত নতুন সংখ্যাটি হলো অঙ্কগুলির আদান প্রদানের দ্বারা গঠিত একটি সংখ্যা। সংখ্যাটি কী? দেখো এখানে অপশান টেস্ট করলে প্রথম কথা বেরিয়ে যায়। আমি মেথডিক্যাল উপায় অঙ্কটা তোমাদের একটু পরে করে দিচ্ছি, আগে অপশান টেস্টটা দেখো। 2 অঙ্কের একটা সংখ্যার যোগফল হচ্ছে অঙ্কগুলির যোগফল কত 8। তাহলে দেখে নাও এদের মধ্যে কাদের কাদের যোগফল 8 হচ্ছে। দেখো এটা 7 হচ্ছে, এটা 7 হচ্ছে, এই দুটো তো কেটেই গেল, এটা আর এটার মধ্যে অ্যান্সার হবে, ঠিক আছে। তো আমি 26টাকেই প্রথমে নিচ্ছি, কারণ 2 + 6 করলে 8 হয়, অঙ্কগুলোর যোগফল 8 বলেছে, তো প্রথমটা আমাদের খাটছে। নেক্সট কী বলেছে, যদি সংখ্যায় 36 যোগ করা হয়, তার মানে 26-এর সঙ্গে 36 যোগ করলে কি হয়, 62 হয়ে যাবে। কারণ বলেছে নতুন সংখ্যাটি যেটা প্রাপ্ত হয় সেটা অঙ্কগুলি আদান প্রদান হয়, অর্থাৎ এটা কি 62 হচ্ছে, দেখে নাও। 6 আর 6 12, 2 হয়, তাহলে 1, 3 আর 2 5 আর 1 6, হ্যাঁ 26টা দেখো 62 হয়ে যাচ্ছে যখন তুমি 36টার সঙ্গে যোগ করছো, মানে এটাই তোমার উত্তর হবে। আর কিছু করার দরকারই নেই, এক লহমায় অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। আর যদি মেথডিক্যাল তুমি চাও, যদিও এরপরে আর মেথডিক্যাল করার দরকার পড়ে না, কিন্তু যদি তুমি মেথডিক্যাল চাও, আচ্ছা জাস্ট মিনিট, ঠিক আছে, সেভ করে দিই, ঠিক আছে। যদি তুমি এরপরে মেথডিক্যাল চাও, দেখো কি হয়। 2 অঙ্কের সংখ্যা আছে x + y, সংখ্যা দুটোর যে অঙ্ক x + y ধরে নিচ্ছি, তাহলে যোগফল কত 8। আর এখানে কি বলেছে দেখো, যে যদি সংখ্যায় 36 যোগ করা, সংখ্যাটা কত হবে 10x + y হবে, এই হচ্ছে সংখ্যাটা হবে। কারণ দশম স্থানীয় সংখ্যা হচ্ছে 10 গুণ হয় তার সঙ্গে, আর একক স্থানীয় সংখ্যার সঙ্গে 1 গুণ হয়। এখন 1 গুণ করাও যা না করাও, তাই জন্য আমরা y লিখেছি, 10x + y প্লাস তোমাদের 36। এটা করলে কী হবে, সংখ্যাটার অঙ্কগুলো উল্টে যাবে, অর্থাৎ 10y + x চলে আসবে, ঠিক আছে। ক্যালকুলেট করো, x এদিকে গেলে কী হচ্ছে তোমাদের 9x হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর 10y যদি এদিকে আসে তাহলে তোমাদের কী হচ্ছে 9y হয়ে যাচ্ছে। এদিকে কী যাচ্ছে, এদিকে তোমাদের -36 যাচ্ছে, ঠিক আছে। এদিকে গেলে ইয়েস। এবার এখানে তুমি কমন নাও, ঠিক আছে, x - y কমন যদি নাও, এখানে -36 থাকছে, তার মানে x - y এর ভ্যালু কী চলে আসছে তোমাদের -4 চলে আসছে। এবার এই দুটোকে যোগ বিয়োগ করো, এখানে x - y ইকুয়াল তোমাদের কত হচ্ছে -4, মানে y কেটে যাচ্ছে, 2x এর ভ্যালু কী আসছে তোমাদের 4, তাহলে x এর ভ্যালু কী আসছে তোমাদের 2, ঠিক আছে। x এর ভ্যালু কী আসছে তোমাদের 2, ওকে। আর আমরা দেখতে পাচ্ছি যে এই যে এইটা x + y করলে 8 ছিল, তার মধ্যে x এর ভ্যালু 2, তার মানে y এর ভ্যালু কত হবে 8 - 2, তার মানে 6 হবে y এর ভ্যালু, ঠিক আছে। তোমাদের বলেছে সংখ্যাটা কত, সংখ্যাটা তো এইটা ধরেছিলাম, এই যে 10x + y, তার সঙ্গে তো 36 যোগ করা হচ্ছে, তাহলে x এর জায়গায় তুমি 2 বসাও, এই x এর জায়গায় তুমি 2 বসাও, আর এই y এর জায়গায় তুমি 6 বসাও, কত পাচ্ছ 20 ইন্টু মানে 10 × 2 মানে 20, 20 + 6 মানে 26, দেখো অ্যান্সার বেরিয়ে গেল 26। এটা হচ্ছে মেথডিক্যাল ওয়ে, ঠিক আছে। তবে আমি বলবো এর থেকে অপশান টেস্ট ইজ প্রিটি মাচ ইজি অ্যান্ড তোমাদের বলতে পারো যে কনভিনিয়েন্ট ওয়ে, ঠিক আছে।
নেক্সট চলো পরেরটাতে। পরের অঙ্কটা, চতুর্ভুজের 4টি কোণের পরিমাপ হচ্ছে 1:2:3:4। বৃহত্তম কোণটির পরিমাপ কত? এখন দেখো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি আমরা কত জানি? 360 ডিগ্রি, ঠিক আছে। আর এখানে কোণগুলো কত রয়েছে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 2, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 4। টোটাল কত হচ্ছে দেখো, 4 আর 3 হচ্ছে 7, 7 আর 8, 8 আর 2 হচ্ছে তোমাদের 10। 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 360 ডিগ্রি। তো 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 360। তোমাদের বলেছে বৃহত্তম কোণ মানে 4 ইউনিটের ভ্যালু কত হচ্ছে, অর্থাৎ 360 ইন্টু 4 কত হচ্ছে তোমাদের? দেখতে পাচ্ছ 144 ডিগ্রি। দ্যাট ইজ অ্যান্সার। চলো পরেরটায়। এগুলো সব পরীক্ষায় পড়া অঙ্ক, ঠিক আছে। এনটিপিসির অঙ্কই আমি তোমাদের তুলেছি। টাফ যে অঙ্কগুলো, এটা যদিও টাফ নয়, মানে টাফ এবং মডারেট লেভেল মিক্স আপ তুলেছি, ঠিক আছে। নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা পরেরটা কি বলছে দেখো, 15% ছাড় পাওয়ার পরে যদি বিক্রয় মূল্য 2125 টাকা হয়, তবে চিহ্নিত মূল্যটি কত? চিহ্নিত মূল্য মানে হচ্ছে ধার্য মূল্য, মার্কড প্রাইস, ঠিক আছে। চিহ্নিত মূল্য মানে কত? মার্কড প্রাইস, ধার্য মূল্য, ঠিক আছে, বা ধার্য মূল্য। ওকে, এটাকে আবার লিস্টেড প্রাইসও বলে। এগুলো বলে দিই কারণ সব প্রশ্নে এই সমস্ত টার্মগুলো দেওয়া থাকে, অনেকে বুঝতে পারে না বলেই জাস্ট অঙ্কটা করতে পারে না, ঠিক আছে। লিস্টেড প্রাইসও বলে। তো বলছে 15% ছাড় দেওয়া হচ্ছে, ছাড় দেওয়ার ফলে বিক্রয় মূল্যটা এই আসছে। তার মানে একটা ছিল এক্স, তার থেকে ছাড় দেওয়া হয়েছে 15%, তার মানে আছে কত? 85%। আর সেইটা সমান কত হবে? 2125 হবে, 2125 হবে। সিম্পল। এখান থেকে তুমি করো, এটা হচ্ছে তোমাদের 17, ঠিক আছে, 5/17। এটা তোমাদের কত হচ্ছে? 5, 4, 5, 2, 5, 5। তো ডেফিনেটলি ডিরেক্ট কাটা উচিত এখানে, বা এখানে তো দেখতে পাচ্ছ দশমিকেও রয়েছে। তো চলো একটা কাজ করি, 425 ইন্টু 100 বাই তোমাদের 17, ঠিক আছে। দেখো 34, ঠিক আছে, 34 হচ্ছে। আর 34 যদি হয় 85, হ্যাঁ যাবে। দেখো এখানে তোমাদের 17 দুগুণে 34, 17 5-এ 85, 0 0, অর্থাৎ 2500 টাকা ছিল তোমাদের। লিস্টেড প্রাইস কত ছিল? 2500 টাকা। এক্সের ভ্যালু আমাদের কী এসছে? 2500। লিস্টেড প্রাইস আমাদের কত ছিল? 2500 ছিল, ঠিক আছে। আজকে আমার গলায় প্রচণ্ড ব্যথা, সেই জন্য আমি একটু আস্তে পড়াচ্ছি, ডোন্ট মাইন্ড, ঠিক আছে, ডোন্ট মাইন্ড। প্রথমে আমি বলিনি, ভাবলাম বলে দিই, কারণ অনেকে বিরক্ত হয় যে আস্তে পড়ালে, কিন্তু আস্তে পড়াচ্ছি এই কারণেই কারণ গলায় প্রচণ্ড ব্যথা হয়েছে, ঠিক আছে। দেখো তো এক্সের ভ্যালু দেখো, আমরা এক্সটাকে কী ধরেছিলাম? ধার্য মূল্য ধরেছি আমরা। এক্স থেকে 15% ছেড়ে দিচ্ছ, তাহলে থাকছে কত? 85% থাকছে, তাই না? তাহলে এই 85%-এর ভ্যালু হচ্ছে তোমাদের বলেছে 2125। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 2500 টাকা। ডি এখানে কারেক্ট অ্যান্সার। চলো পরেরটাতে। পরের অঙ্কটা দেখো, মানুষ রমা 3 গুণ কাজ করতে পারে, মানে মানুষ যদি 3 ইউনিট করে, রমা করবে 1 ইউনিট। রমা 3 গুণ করলো। তারপর কি বলছে? তারপর বলছে যে রমা যদি 60 দিনের মধ্যে একা কোনো কাজ শেষ করতে পারে। রমা 60 দিনের মধ্যে একা কোনো কাজ শেষ করছে, ঠিক আছে। তাহলে একটা জিনিস ভাবো, রমা 1 ইউনিট করে, মানুষ সেখানে 3 ইউনিট করে। রমা একদিনে 1 ইউনিট করছে, রমা একদিনে 1 ইউনিট করছে, তাহলে 60 দিনে রমা কত ইউনিট করবে? 60 ইউনিট করবে। মানে টোটাল কাজ হচ্ছে তোমার 60 ইউনিট। টোটাল কাজ কত আমার? 60 ইউনিট, তাই না? রমা একদিনে 1 ইউনিট করছে, আর রমার একটা কাজ করতে 60 দিন সময় লাগছে, তার মানে রমার টোটাল কাজ কত হবে? 60 ইউনিট কাজ হবে। এই 60 ইউনিট কাজ কি বলছে? তারা কয়দিনে করবে যদি তারা একসাথে কাজটা শেষ করে? তাহলে একসাথে দেখতে পাচ্ছ মানুষের এফিসিয়েন্সি 3, রমার এফিসিয়েন্সি 1, মানে টোটাল এফিসিয়েন্সি 4, অর্থাৎ 15 দিন সময় নেবে, ঠিক আছে। কোনো অঙ্কের জাতিই ছিল না এটা, অ্যান্সার বেরিয়ে গেল। এরকম ধরনের অঙ্ক বিগত বছর এনটিপিসিতে পড়েছিল। আমি টাফ কিছু অঙ্ক তোমাদের প্রথম দিকে করেছি, আবারও টাফ আনবো, লাস্টের দিকে আছে। চলো পরের প্রশ্নে। বলেছে দুটি সংখ্যা 4 and 20 এর তৃতীয় সমানুপাতিক কত? ঠিক আছে, কী করি এখানে? 4/20, আর এখানে কী হয় আমাদের? 20/x হয়। এই এক্স হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতিক, ঠিক আছে। এটা করলে পাওয়া যায়। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি? 4 দিয়ে এটাকে কাটছে, তার মানে 5 হচ্ছে, ঠিক আছে। এক্স ওপরে চলে গেল, 20 × 5 করলে হচ্ছে তোমাদের 100। তাহলে অ্যান্সার এখানে কী আসছে তোমাদের? 100 এখানে অ্যান্সার আসছে। দেখো ইজিলি উত্তর বেরিয়ে যায়। মনে রাখবে এই সংখ্যাটা কীভাবে থাকে, দেখো 4 থাকে, মধ্য সমানুপাতিক 20, আর লাস্টে থাকে এক্স। এটাকে লেখা যায় এইভাবে, 4/20 = 20/x, যেটা আমি লিখেছি 4/20 = 20/x। এভাবে করলে এখানে অ্যান্সার পাওয়া যায়। আর যেহেতু এটা তৃতীয় নম্বর স্থানে থাকে, ওই জন্য এটাকে তৃতীয় সমানুপাতি বলা হয়। এটা অনুপাতিক না বলে সমানুপাতিক বললে ভালো হয়। নেক্সট চলো পরেরটাতে। পরের প্রশ্ন,
রেহমান তার মোটর সাইকেল থেকে বেড়াতে যান, এটা মোটর সাইকেলে হবে, এবং 661 কিলোমিটার যাত্রা করছেন। যদি তিনি 31 কিলোমিটার পার ঘন্টা বেগে 8 ঘন্টা চড়াই করেন, তাহলে 31 কিলোমিটার হচ্ছে তার স্পিড ইন্টু টাইম করলে আমরা কী পাই? ডিস্ট্যান্স পাই। স্পিড এই, টাইম কত বলেছে? 8 ঘন্টা, তাহলে ডিস্ট্যান্স কত তিনি চড়ছেন? 8 × 8 = 8 × 24। এতটা ডিস্ট্যান্স তার চড়া হয়ে যাচ্ছে, টোটাল ডিস্ট্যান্স তার কত? 661। অর্থাৎ তার কতটা বাকি আছে দেখো, এখানে হচ্ছে তোমাদের 3, 4 × 5 মানে 1, ঠিক আছে, আর 4, অর্থাৎ 413 কিলোমিটার তার বাকি আছে। এই 413 কিলোমিটার সে 7 ঘন্টায় পেরোবে। এই যে বাকি 7 ঘন্টা ভ্রমণের জন্য তিনি কোন গতিতে যাতায়াত করবেন? এটা হচ্ছে বাকি পথ, এটা সে 7 ঘন্টায় যাবে। তাহলে তুমি কি করো, এখানে আমি লিখছি না তোমাদের, 413 ভাগ 7 করে দাও, পেয়ে যাবে। কারণ আমরা জানি ডিস্ট্যান্স বাই টাইম করলে আমরা কী পাই? স্পিড পাই। ওপরটা হচ্ছে ডিস্ট্যান্স, নিচে হচ্ছে টাইম, স্পিড পাবো, গতিবেগ জিজ্ঞেস করেছে, কত হবে তোমাদের? 59, ঠিক আছে। 7 নং 63 দিন, তাহলে 1 35, হ্যাঁ, এত কিলোমিটার পার আওয়ার তোমাদের অ্যান্সার হবে, অর্থাৎ ডি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চল পরেরটাতে। পরের অঙ্কটা দেখো, একই ব্যাসার্ধের শঙ্কু এবং 5 মিটার ব্যাসার্ধের সিলিন্ডার দিয়ে একটি তাঁবু তৈরি করা হবে। একই ব্যাসার্ধে বলেছে, মানে সিলিন্ডারের ব্যাসার্ধ যা হবে শঙ্কুর ব্যাসার্ধ তাই হবে। এই ধরো আমাদের সিলিন্ডার, শঙ্কু কী হয়, এর ওপর তুলে দেওয়া হয়, এটা শঙ্কু, ওপরটা তোমাদের শঙ্কু দেখতে পাচ্ছ, শঙ্কু পাট, এই দিয়ে কী করা হয়? একটা তাঁবু তৈরি করা হয়েছে। ক্লিয়ার? এবার দেখো এইটুকুর কত বলেছে তোমাদের? এইটুকু বলেছে আমাদের 5 মিটার। আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ব্যাসার্ধ আমাদের 5 মিটার, দুটোর ব্যাসার্ধ আমাদের 5 মিটার হবে, আর কি বলে দিয়েছে? আর বলেছে একটি তাঁবু তৈরি করা হবে যদি নলাকার অংশটির উচ্চতা, মানে নলাকার অংশ মানে এইটা, নল আকারের অংশ, অর্থাৎ এইটা সিলিন্ড্রিক্যাল পার্ট, তার অংশ উচ্চতা কত বলেছে তোমাদের? 6 মিটার বলেছে। ওকে, আর শঙ্কু অংশের তির্যক উচ্চতা বলেছে 10 মিটার। তো এখানে সবই বলে দিয়েছে, ঠিক আছে, এখানে বলেছে 10 মিটার, এই পার্টটুকুর কত বলেছে তোমাদের? 10 মিটার। তো তোমাদের কী বলে তির্যক উচ্চতা কোনটা বলো তো? এইটা তোমাদের তির্যক উচ্চতা, ঠিক আছে, এই পার্টটা হচ্ছে তির্যক উচ্চতা, এই পার্টটা, এই যে বাঁকা পার্টটা 10 মিটার। তো তোমাদের বলেছে যে তাঁবুটা তৈরি করতে কতটা ক্যানভাস প্রয়োজন হবে, মানে টোটালটার সারফেস এরিয়া বার করতে বলেছে, ঠিক আছে। ক্যানভাস প্রয়োজন হবে এরকম বুঝলে তোমরা বুঝবে কি সারফেস এরিয়া বার করতে বলেছে, ঠিক আছে, সারফেস এরিয়া বার করতে বলেছে। এখন আমরা কি জানি সারফেস এরিয়া মানে কি? টোটাল কতটা কাপড় লাগবে এই টোটাল তাঁবুটা তৈরি করতে, মানে এই তাঁবুটাকে মুড়তে কতটা কাপড় লাগবে, ঠিক আছে। তো আমরা শঙ্কুর সারফেস এরিয়া বার করি। তো শঙ্কুর সারফেস এরিয়া কী হবে? শঙ্কুর এসে কী হবে? সারফেস এরিয়া কী হবে? πr/l, ঠিক আছে। পাই মানে কত? 22/7, যা বলে দিয়েছে এখানে, পাই 22/7 নিতে বলেছে, এই যে লাস্টে লেখা আছে। আর কত দেখো, আর কি হবে আমাদের? আর হচ্ছে আমাদের 5 মিটারই হবে, কারণ ব্যাসার্ধ সমান এর 5 মিটার। এল কত হবে আমাদের? বলেছে 10 মিটার। এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে তোমাদের 110 × 10 মানে 1122, ঠিক আছে, এত মিটার স্কোয়ার, কারণ ক্ষেত্রফল হয়েছে, ঠিক আছে। আর যে গোলক আছে, কারণ সিলিন্ডার মানে গোলক, তো সিলিন্ডার লেখা আছে, আমরা সিলিন্ডার লিখি, সিলিন্ডারের এসে কী হবে? সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে? এটা হচ্ছে 2πr/h, ঠিক আছে। তাহলে 2πh মানে কি? 2 × পাই মানে 22/7 × আর মানে কত? আর হচ্ছে আমাদের 5, আর এইচ কত আমাদের? 6, ঠিক আছে, এই যে আর, এই হচ্ছে এইচ, 6। এখান থেকে আমরা কি পাচ্ছি? 7 নিচে যাচ্ছে, এখান থেকে তোমাদের হচ্ছে 5 × 6 = 30, আর 110, তাই তো, এখানে 44, তাহলে 44 × 22 × 5 করলে হয় 110, 110 × 2 করলে হয় তোমাদের 220, 220 × 6 মানে 0, 6 × 2 = 12, 2 হাতে হলো 1, 6 × 12 = 13, এই আমরা পাচ্ছি, ঠিক আছে। অর্থাৎ সিলিন্ডারের যে এসে, সিলিন্ডার ধরতে 100টা, ঠিক আছে, জাস্ট মিনিট, ইয়েস, সিলিন্ডারের যে এসে, ঠিক আছে, সেটা কত হবে? সেটা আমাদের হবে, এটা এসে, সেটা কত হবে? সেটা আমাদের হবে 1320। তো টোটাল যদি যোগ করো তুমি, টোটাল এসে এখান থেকে পেয়ে যাবে, কত পাবে দেখো, উপরে তো 7ই আছে, তো এখানে তোমাদের হচ্ছে 20, 24, এত তোমাদের এসে হচ্ছে, ঠিক আছে। টোটাল এসে সিলিন্ডার এবং শঙ্কুর এসে কত হচ্ছে? এত। এটাকে করলে তুমি কি পাচ্ছ দেখো, 3, ঠিক আছে, 21 হচ্ছে, তো আমার 3 মানে হচ্ছে তোমাদের 32 মানে হচ্ছে 4 × 7 = 28, তাই তো, 4 × 7 = 28, 35, তাহলে 4 × 7 = 28ই নেই আমি,
28 আর 32, 28 আর 32 মানে 40, তার মানে 5, ঠিক আছে। 7 5 35, ঠিক আছে, 32, জাস্ট মিনিট। তাহলে এখানে ভাগটা করো, কত আসছে দেখো এখানে। আচ্ছা, এখানে ভাগটা করো, কত আসছে দেখো এখানে তোমাদের 3, তার মানে হচ্ছে তোমাদের 21, তার মানে হচ্ছে 32, মানে 4, মানে 28 আর ওপরে হচ্ছে তোমাদের 32 মানে 40, তাহলে 5 35 মানে 50, মানে 7 7 49। তাহলে এই নাও, ঠিক আছে, এর বেশি আর নিতে হবে না, এটা মিলবে না যদিও ভাগ, ফলে এই নাও। তো 345.7, এখন 345.7 হচ্ছে এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি এত মিটার স্কোয়ার, ঠিক আছে। এটাও মিটার স্কোয়ার, এটাও মিটার স্কোয়ার ছিল, তো এত মিটার স্কোয়ার হবে। এবার দেখো একটা জিনিস, তোমাদের এখানে কি বলেছে, তোমাদের এখানে বলেছে যে অতিরিক্ত 20% এক্সট্রা ক্যানভাস তোমাদের এখানে লাগানোর কথা বলছে। তার মানে এইটা লাগার কথা ছিল, সেলাইয়ের জন্য আরও এক্সট্রা লাগার কথা বলছে, ঠিক আছে। তো 347, ইয়েস 345.7 ইন্টু এর 20% বেশি, এর 20% মানে কথা, 20% মানে 1/5, এর 20% মানে 1/5, তাদের 20% মানে কী হয় দেখে নাও। এখানে তোমাদের হচ্ছে 30 মানে 6, 5 ছক 30, 45 মানে 9, ঠিক আছে, 5 1 5, তার মানে 20 মানে 14, অর্থাৎ 69.4, অর্থাৎ এ 20% মানে 69.4। তাহলে টোটাল কত লাগবে, এটা তো লাগবেই, প্লাস এর 20% আরও লাগবে, ঠিক আছে। দুটোকে যোগ করলে আমরা পেয়ে যাবো কত লাগবে। তাহলে যোগ করে নাও, ঠিক আছে, যোগ করে নাও। দেখো একটু এটা ক্যালকুলেটিভ, তাহলে এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 7 আর 1 8। তো দেখো লাস্টে কার 84 আছে, কারোরটাই তো 84 নেই। ওকে চলো একবার করা যাক, আরেকবার হয়তো 84 আছে, চলো একবার করা যাক। 9 আর 5 কত, 9 আর 5 হচ্ছে তোমাদের 14, 4 হাতে থাকলো 1, 6 আর 4 10, আর 1 হচ্ছে 11, হাতে তাহলে 1, এই যে 414.84 এইটা আসবে, ঠিক আছে, এইটা আসবে। কেন এটা আসবে, এটার কারণ হচ্ছে আমরা এখানে ভাগটাকে মেলাইনি, এখানে তো আরও যেত, এই যে 2420/7 করলে তো আরও যাবে, সুতরাং আমরা ভাগটা মেলাইনি, ওই জন্য পসিবল অ্যান্সার এটাই হবে। তাহলে বি এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। 414.86 তোমাদের এখানে স্কোয়ার মিটার অ্যান্সার হবে তোমাদের। ওকে, দেখো উত্তর বেরিয়ে গেল। এই দুটোকে লাস্টে কী করতে হবে তোমাদের, যোগ করতে হবে, যোগ করলে উত্তর বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা ছিল। যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। আর আমি তোমাদের যেমনটা বলেছি, কালকের ক্লাসটা তোমাদের আজকে দেওয়া হলো, কারণ কালকে দেওয়া যায়নি, কিন্তু তোমাদের ফ্রাইডে, স্যাটারডে অ্যান্ড সানডে, ফ্রাইডে স্যাটারডে অ্যান্ড সানডে এই 3 দিন তোমাদের পরপর ম্যাথ ক্লাস আসবে, ঠিক আছে। কটার সময় আমি তোমাদের বলে দিচ্ছি, প্রথমেই বলে দিয়েছি, সেই সময়টাকে ফলো করবে। থ্যাংক ইউ।